রুদ্রদা, যেটা হচ্ছে যে এক পক্ষ বলছে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমি আর মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে, আমি আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বলিনি যারা আরজি করের সময় প্রতিবাদে নেমেছিল তারা কাজ করতে পারবে না। অপরদিকে কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং কল্যাণ ব্যানার্জি বলছে যে না, যারা সরকারের বিরুদ্ধে কথা বলেছে তারা এরকম ভাবে সরকারের কাছে কাজ চাইতে, শো চাইতে পারে না। ব্রাত্য বসুর কথাটা কোট আনকোট বলেছে। সরকার যে অপদার্থ এরা সবাই জানেন, এবং সরকারের এই আরজিকর আমাদের ডাক্তার বোন অভয়া তিলোত্তমার হত্যাকাণ্ডে সরকারি লোকজনের যে যোগ সাজস রয়েছে, এছাড়া যে এই ঘটনা হয় না, এবং একটা ল্যাকপ্যাকে তালপাতার সেপাই সঞ্জয় রায়কে তাকেই ফাঁসি দিয়ে ঝুলিয়ে মুখ বন্ধ করে দাও, এইটা যে চাওয়া হয়েছিল, তড়িঘড়ি দেহ যাতে না দ্বিতীয়বার পোস্টমর্টম হয়, পুলিশ মন্ত্রী যে পুলিশ দিয়ে ঘিরিয়ে প্রায় দেহ ছিনিয়ে বাবা মায়ের বারণ না শুনে লোকাল এমএলএ এবং কাউন্সিলর দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, কারণ সেকেন্ড টাইম পোস্টমর্টম হয়ে গেলেই আজ যেটা বার করা কঠিন হয়ে ডিফিকাল্ট হয়ে বেরিয়ে আসছে, ডিএনএ টেস্ট অমুক তমুক, যে আরও দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি এবং সম্ভবত একজন মহিলা হতে পারে, এই সমস্তগুলো বেরিয়ে আসে যে একা সঞ্জয় রায় নয়, এবং সঞ্জয় রায়কে মাতাল মদ্যপ দুটো পতিতালয়ে ঘুরে আসা একটা লোককে ডেকে আনা হয় আরজি করে, এগুলোতেই অনেক কিছু স্পষ্ট যে পরিষ্কার এটা একটা পরিকল্পিত ঘটনা। তারপর সকালবেলা সন্দীপের ঘনিষ্ঠ অবিক বিরূপাক্ষ তাদের কুচকাওয়াজ করতে নাকি চলে আসা আরজি করে সরকারি আইপিএস অফিসারদের মিথ্যে বিবৃতি যে এরা ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট ছিল, তারপর সিবিআই তদন্তে নামার আগেই কোর্টের নির্দেশে বাথরুম এবং আর একটা ঘর সেমিনার রুমের পাশে, যেখানে নাকি আসল হত্যাকাণ্ড হয়েছিল, আর সেমিনার রুমে বডি প্লেস করে রাখা হয়েছিল কেউ না দেখতে পায়, যা যা আলোচনায় শুনতে পাওয়া যাচ্ছে, এই সবকটাই যে একটা পরিকল্পনা। এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্ট একটা সরকারি প্রেমিসেসে স্বাস্থ্য বিভাগের, তাতে স্বাস্থ্য বিভাগ যার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ বিভাগ যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, এমন সমস্ত এভিডেন্স কোর্টের নির্দেশে সিবিআইয়ের হাতে তদন্ত ট্রান্সফার হওয়ার সময় তুলে দিয়েছে যে অভয়া বা তিলোত্তমা নিজের ফোন ব্যবহার করতো, তার ফোনে তার ফিঙ্গারপ্রিন্ট থাকবেই। আর কার্ড থাকবে যারা ওই ফোনটাকে ধরে ওই ঘর থেকে এই ঘরে ডেড বডি চাগিয়ে নিয়ে এসেছিল, দেহ পুড়িয়ে দিলে আর কারোর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে না। আর ওই জিনিসপত্রগুলোর মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থাকতো যেগুলো তার পাশে সাজানো ছিল, যদি পুলিশ মুছে দেয় তাহলে কারোরই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে না, এবং আপনি যে আপনার ফোন ব্যবহার করেন আপনারও ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যাবে না, এবং সেটা পাওয়া যাচ্ছে না। তাই এটা সরকারি যে ব্যর্থতা এবং চক্রান্ত জড়িয়ে আছে সবাই জানে। তো এহেন ঘটনায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ যারা প্রতিবাদ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ডিপার্টমেন্ট যারা জাস্টিস ফর আরজিকর স্লোগান দিয়েছে, তৃণমূল তাদের রাস্তায় মেরেছে, পুলিশ তাদের খুনের ধারায় মামলা দিয়েছে। পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশ না থাকলে এটা হতো না। তিনি নিজেই রাস্তায় নেমেছেন জাস্টিস চাই বলতে। জাস্টিস দেওয়ার প্রাইমারি ডিউটি থাকেন একজন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর, যিনি আর চারটে সাধারণ মানুষ যাদের তার জাস্টিস দেওয়ার কথা, তিনি নিজেও যখন রাস্তায় জাস্টিস চাই বলেন, তো তার মানে তিনি জাস্টিস দেওয়ার ক্ষমতা হারিয়েছেন, অর্থাৎ এই চেয়ারে বসবার যে ক্ষমতা, অধিকার এবং যোগ্যতা তা তিনি পালন করতে পারছেন না, নিজে প্রমাণ দিয়েছেন। তো ফলত এই ধরনের ঘটনাতে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ রাস্তায় নেমেছিলেন, ঠিক আছে, শিল্পী, লেখক, কবি, বুদ্ধিজীবী, চাকুরিজীবী, ছাত্র সবাই নেমেছিলেন। জুনিয়র ডাক্তারদের আগে তারা রাত জেগেছিলেন, তারপর জুনিয়র ডাক্তাররা কলেজের গণ্ডিগুলো থেকে বেরিয়ে এসে বাইরে আসেন। আগে তারা বাইরে আসেননি। বিনীত গোয়েলের অপসারণ চেয়ে রাস্তায় প্রথম ধর্নায় বসেন যখন বিনীত গোয়েল দেখা করতে চায়নি, তার আগে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, জনতা, মা বোনেরা তারা রাত জেগেছিল। তাদের সবাইকে বয়কট করতে পারবে তৃণমূল? সেই ক্ষমতা আছে? তারা যদি বয়কট করে তাদের ভোট তো পাবেন না, ক্ষমতায় থাকা দূরের কথা, একটা আসনও তারা পাবে পশ্চিমবঙ্গে? পাবে না। তো তাই পরিষ্কার, মানুষকে আর না চটিয়ে ফেলে
সেই ড্যামেজটা যেটা করেছে সেইটাকে একটু শান্ত করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা চুপ হয়ে রয়েছেন। যখন কুণাল ঘোষেরা ফতোয়া দিচ্ছেন, যখন পুলিশ খুনের ধারায় মামলা দিচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন কেন? তার নির্দেশ ছাড়া তো এটা হয়নি। জাস্টিস কর, আরজি কর বলে কেউ যখন গান গাইছে, ছবি আঁকছে, সেই মা বোনেদের খুনের ধারায় মামলা পুলিশ দিতে সাহস পায় কখন? যখন পুলিশ মন্ত্রীর নির্দেশ থাকে যে মেরে তুলে দাও। কেমন দেখুন, একটা পরিকল্পিত অসভ্যতামি তৃণমূল করেছে, আর কিছু অসভ্য এটাকে নিয়ে কথা বলছে। এরা অসভ্য। সভ্যতার চূড়ান্ত জায়গা হচ্ছে গণতান্ত্রিক পরিসরে মানুষের রাগ ক্ষোভের অভিব্যক্তি। যে তৃণমূল চাল ডাল চাকরি আবাস সব কিছু লুট করছে, তাদের প্রতি পশ্চিমবঙ্গের মানুষ বিরক্ত। তৃণমূলের কাজ হচ্ছে ক্রিমিনাল এবং পুলিশদের দিয়ে মানুষকে ভয় দেখিয়ে এবং লুট করে ক্ষমতায় থাকা। তাতে পরিষ্কার মুদ্রার এপিট ওপিট। তো ফলত কি কুণাল ঘোষ, কি অমুক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একদিন চুপ করেছিলেন কেন? আজকে কথা বলছে। আর ওই দলটা এমন যেমন খুশি সাজু, দলের একজন একটা কথা বলে তো অন্যজন সেটা ফুৎকারি উড়িয়ে দিয়ে অন্য কথা বলে। এটা নিয়ে নিউজও হওয়ার কোনো কিছু নেই, কারণ এই ঘটনা খুব স্বাভাবিক। তৃণমূল মানে লুট, তৃণমূল মানে অসভ্যতামি, তৃণমূল মানে অন্যায় করে কলার উঁচু করবে, তৃণমূল মানে অপরাধ করে পুলিশ প্রোটেকশনে বেঁচে যাবে। পশ্চিমবঙ্গের মানুষের জীবন গুলি বারুদ বোম, বহিরাগত মানুষ যারা বিদেশি, ভোটার আই কার্ড বানিয়ে দিয়ে উগ্রবাদী ঢুকিয়ে দিয়েছে তারা। আমি বলছি না 2008-11 সালে যখন সিপিএম যে কায়দায় হিন্দু এবং মুসলমানের ভোট আর পাবে না, তারা 34 বছর ধরে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিল মানুষকে, সাম্যবাদ আসবে, সমান অধিকার আসবে, রূপোর ভাত দিয়ে সোনার ডাল মেখে খাবে মানুষ। ক্ষমতায় থেকেও আন্দোলন করতে বেকারদের চাকরি চাই। আরে ভাই, তুমি তো রয়েছে ক্ষমতায়, তুমি আবার নাটক করে নিজেদের লোকজনদের রাস্তায় নামা। যখন ক্ষমতায় নেই তখন বলে বেকারদের চাকরি চাই, যখন ক্ষমতায় আছে নিজের বিরুদ্ধে নিজে মিছিল করে বেকারদের চাকরি চাই। তুই দে। শিল্প তাড়াতে কে বলেছে? শ্রমিক আর মালিক এক, এই সমস্ত বলে কারখানাগুলোকে আন্দোলনের মধ্যে ফেলে, ধর্মঘটে ফেলে, লোকসান করে এরা সর্বনাশ করে গেছে। এবং শেষ মুহূর্তে বাঁচতে গিয়ে হাতে লেখা, তখন রেশন কার্ড ছিল ওই আর কি, এই এমন আধার কার্ড আসেনি ছবি দেওয়া, সেই সময় তারা বাংলাদেশিদের ঢুকিয়ে ভোটার বাড়াবার চেষ্টা করেছিল, ঠিক যেটা আজকে তৃণমূল করছে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করতেন, লাগাতার আন্দোলন করতেন, এবং তিনি স্পিকারের মুখে কাগজে ছুঁড়ে মেরেছিলেন যে এই যে বিদেশিকে ঢুকিয়ে ভোটার বানানোর যে খেলা, তাতে উগ্রবাদীরা ঢুকে পড়ছে এবং জঙ্গিরা ছেয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে যাচ্ছে। আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছিলেন, এখন ইউটিউবে পেয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেম সিলেবাস ফলো করে দেখছেন যে তাতেও আমি জিততে পারবো না, চারিদিকে বোম বন্দুক ব্লাস্ট করছে, চম্পাহাটির মতো ঘটনা রোজ ঘটছে, বাচ্চারা বল ভেবে মাঠে বোমায় লাথি মেরে মারা যাচ্ছে, পা উড়ে যাচ্ছে, বিভিন্ন গলি গলি থেকে জঙ্গি ধরা পড়ছে, অন্য রাজ্যের পুলিশ এসে ধরে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের পুলিশ এতটাই ব্যস্ত নিরপেক্ষ সংবাদ মাধ্যমকে কেস দিতে, তাদের গলা টিপতে। সাধারণ নিরপেক্ষ মানুষ চায়ের দোকানে বা সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গের দুরবস্থা নিয়ে কথা বললে তাদের মিথ্যে কেস দিতে, থ্রেট করতে। নিরপেক্ষ মানুষ তারা। এবং ভারতীয় জনতা পার্টি যারা বলতো যে আমাদের এনআরসির দরকার আছে, সিএ এর দরকার আছে, আজকে তো প্রমাণিত। সিপিএম, কংগ্রেস, তৃণমূল তো উত্তর দিতে পারছে না। সে সময় বলা ছিল যে এরা বিভেদ চাইছে। আমার দেশে কারা জনগণ আমরা জানি না। হাজার হাজার পাসপোর্ট ভুয়ো ইস্যু হয়েছে, সেটা তো ধরা পড়ে গেছে। এই উগ্রবাদী রোহিঙ্গা বলুন, বাংলাদেশি বলুন, তারা ঢুকে পড়েছে গলি গলি থেকে, অন্য রাজ্যের পুলিশ এসে জঙ্গি ধরছে। তাহলে প্রমাণিত যে আমার মাটিতে রোহিঙ্গা কলোনি, বাংলাদেশি কলোনি হয়ে গেছে। তৃণমূল তাদের ভোটার কার্ড বানিয়ে দিয়েছে। ঠিক 8 থেকে 11 সিপিএম যেটা করতো, সেটাকেই মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পের জায়গায় নিয়ে গেছে। যখন ব্লাস্ট হতে শুরু করেছে, মানুষ যখন জেনে গেছে যে সত্যি এনআরসির দরকার, এনআরসি মানে আমার দেশের কারা নাগরিক, সারা পৃথিবীর সভ্য দেশে যা যা গণনা হয় সেইটা, তাতে আপত্তি এদের। কারণ সিপিএম
এবং তৃণমূল এই খেলায় বারবার গদি থেকে চলে যাওয়ার আগে এই পশ্চিমবঙ্গের সর্বনাশ করে ভোটে জেতবার রাস্তা বার করেছে। আজকে রোহিঙ্গা কলোনি, গুলশান কলোনির মতো কসবায় সব জায়গায় চেয়ে গেছে। এরা কারা? এরা পশ্চিমবঙ্গকে ভালোবাসে, ভারতবর্ষকে ভালোবাসে না, পশ্চিমবঙ্গবাসীকে ভালোবাসে না। তারা প্রথম কথা অশিক্ষিত, আর যদি কারোর কোনো ডিগ্রি থাকে সেই ডিগ্রিতে ভারতবর্ষে চাকরি নেই। তাহলে তারা কি করবে? নাশকতামূলক কাজ করবে, জঙ্গিবাদের কাজ করবে, অপরাধের কাজ করবে, বোম বানাবে, বোম মারবে। এরা কার্ড বানিয়ে দিয়েছে কে? তৃণমূল। টাকার বিনিময়ে পরিচয়পত্র বানিয়ে দিয়েছে এরা, তৃণমূল বানিয়েছে। কিন্তু এরা যখন বোমটা মারবে, বিস্ফোরণটা ঘটাবে, এই লোকগুলো, এদের সঙ্গে যোগ হয়েছে উগ্র ইসলাম জেহাদি শক্তি, যারা বাংলাদেশে অ্যাক্টিভ, পাকিস্তানে অ্যাক্টিভ এবং পশ্চিমবঙ্গেও অ্যাক্টিভ। যে কারণে ববি হাকিমের মতো লোকেরা পরিষ্কার বলে যে ইনশাল্লাহ সামনে ऐसे দিন আয়েগা আধা বাংলা উর্দু বলবে। কেন ভাই? আমাদের বাঙালি, বাংলার হিন্দুরা তো উর্দু বলবে না, তারা তো বলে না। এই বিচ্ছিন্নতাবাদের কথা হুমায়ুন কবির বলছে, মুর্শিদাবাদের এমএলএ তৃণমূলের, সে বলছে হিন্দুদের কেটে 30% হিন্দুরা এখানে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে যে হাম দো হামারে চার। ওই একই কথা ববি হাকিমে, সংখ্যাগরিষ্ঠ হওয়ার, পার্লামেন্ট দখল করার। এটা উগ্র ইসলামিক যে জেহাদি শক্তি, তার পক্ষের কথা, যা বাংলাদেশ, পাকিস্তান এবং এই পশ্চিমবঙ্গের উপমহাদেশে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর রাস্তা ধরে বাড়িয়েছেন। কিন্তু এরা যখন বোম মারবে, ব্লাস্ট করবে, বিশ্বাস করুন সেই ব্লাস্টে মারা যাবে অন্তত যে কজন তৃণমূলের ভোটার, তারাও মারা যাবে, তৃণমূলের কর্মীরাও। বোমটা মারবার সময় বলবেন, আরে ভাই তুমি আমার ভোটার আই কার্ড বানিয়ে দিয়েছিলে না, তাই আমি তোমায় বোম ছুড়বো না, বলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এই সব ভয়ঙ্কর জায়গায় আমাদের ফেলেছেন। তার মাঝখানে শিল্পীদের এরা ব্যবহার করে ভোটের জন্য, মানুষকে ঠকিয়ে, যাতে পশ্চিমবঙ্গের শিল্প এবং শিল্পী প্রিয় বাঙালি, স্বাধীনতার আগে থেকেই এই পরিবেশ রয়েছে যে সমাজ ভালোবাসেন শিল্পীদের, তাদেরকে মঞ্চে তুলে ভোট আনা যায়। আমি চোর ছাঁচোর দাঁড় করাবো, কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দিই, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, আমার দিদি, আমার পিসি বলে, বিশেষ করে মহিলাদের সম্প্রদায়, যারা মহিলারা রয়েছেন, যারা সহজ সরল কথায় বিশ্বাস করেন, আর্টিস্ট দেখে তারা মনে করেন এদের আমরা ভালোবাসি, এরা যখন তৃণমূলের মঞ্চে দাঁড়িয়েছে তাহলে বোধহয় এরা চোর নয়, বিরোধীরা মিথ্যে কথা বলছে বলে ভোটটা পড়ে। তো সেইটুকুর জন্যই শিল্পীরা এদের কাছে প্রয়োজনীয়। বাকি জায়গায় শিল্পীরা কোনো সত্যি কথা বললে, ন্যায্য কথা বললে, হয় দলের বাইরে বের করে দেবে, নাহলে পাড়ায় পাড়ায় ফোন করে থ্রেট করে প্রোগ্রাম ক্যান্সেল করে দেয়। 2021-এ আমার সঙ্গে করেছিল।